হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মৌর্য যুগের যে সামাজিক অবস্থা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, মৌর্য যুগ সংক্রান্ত কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে বা মৌর্য যুগের মধ্যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যার মধ্যে থেকে মৌর্য যুগের যে সামাজিক অবস্থা বা সোশ্যাল কন্ডিশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে এই মৌর্য যুগের সামাজিক অবস্থা বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 699। তো এই কোর্স ফির বিনিময়ে তোমরা তো মূলত আমাদের সঙ্গে যুক্ত হবে। তো এটার মাধ্যমে তোমরা আমাদের থেকে কি কি পেয়ে যাবে বা কি কি সুযোগ সুবিধাগুলি পাবে। প্রথমত, যুক্ত হওয়ার সাথে সাথেই তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশনের বিষয় আলোচনা। এবার সরাসরি টপিক নিয়ে আলোচনা শুরু করছি। মূলত আলোচনার বিষয় মৌর্য যুগের সামাজিক অবস্থা। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা, অশোকের শিলালিপি মৌর্য যুগের সামাজিক অবস্থার প্রধান ঐতিহাসিক উৎস। অর্থাৎ এই যে মৌর্য যুগের যে ইতিহাসটা রয়েছে, এই ইতিহাসটা জানার প্রধান যদি উৎসের কথা বলি বা প্রধান উপাদানের কথা বলি, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা এবং আরও বিভিন্ন বিষয়গুলো। ঠিক আছে, এর সাথে সাথে এই যুগের সমাজে বর্ণ ব্যবস্থা বা বর্ণ যে প্রথা সেটা একটা ব্যাপক প্রভাব থাকলেও অর্থনৈতিক প্রসারের কারণে বেশ কিছু নতুন নতুন পেশারও কিন্তু বা শ্রেণীরও কিন্তু উদ্ভবটা এই সময় ঘটেছিল। বৌদ্ধ ও জৈন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের ফলে প্রাচীনকালের ব্রাহ্মণদের একচেটিয়া আধিপত্য অনেকাংশেই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ঠিক আছে, তাহলে প্রধান যে উৎসগুলি রয়েছে, প্রধান যে উপাদানগুলি যেটার উপর ভিত্তি করে কি হচ্ছে আমরা এই মৌর্য যুগ সম্পর্কে কিন্তু জানতে পারি, সেটার মধ্যে ছিল মেগাস্থেনিসের ইন্ডিকা, তারপর হচ্ছে অশোকের বিভিন্ন শিলালিপি, এছাড়াও হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। এবার হচ্ছে বর্ণ প্রথা এবং সমাজ কাঠামো। এই সময়ে সমাজ কাঠামোটা কেমন ছিল? বর্ণ প্রথা, দেখো প্রথমে বলেছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে রয়েছে বৈশ্য ও শূদ্রের কথা। প্রথমত এই সময়টা কি ছিল? সমাজের 4টা বর্ণের কথা জানা যায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ঠিক আছে, বলেছে ব্রাহ্মণ সমাজের ধর্মীয় কার্যাবলী সুচারুরূপে পরিচালনা করা, শিক্ষাদানের পবিত্র দায়িত্ব মূলত এই শ্রেণীর উপর ন্যস্ত ছিল। নেক্সট ক্ষত্রিয় দেশ শাসন, উন্নত যুদ্ধবিদ্যা, সাম্রাজ্যের সামরিক প্রতিরক্ষার সর্বোচ্চ দায়িত্ব পালন করত ক্ষত্রিয়রা। নেক্সট রয়েছে বৈশ্য ও শূদ্র। ব্যবসা বাণিজ্য, বৈশ্যরা ব্যবসা বাণিজ্যে যুক্ত ছিলেন, শূদ্ররা প্রধানত কৃষি ও কায়িক শ্রমের মাধ্যমে অর্থনীতিটা কি করতেন? সচল করে রাখতেন। এক্ষেত্রে বলে রাখি, এই ব্রাহ্মণরা কি করতো? ব্রাহ্মণরা হচ্ছে পূজা অর্চনা, বিদ্যা চর্চা, এই সমস্ত বিষয়। ক্ষত্রিয়রা দেশ শাসন, দেশ রক্ষা, যুদ্ধ বিদ্যা সংক্রান্ত বিষয়। নেক্সট বৈশ্যরা ব্যবসা বাণিজ্য। এবং এখানে শূদ্রদের অবস্থার কথা বলা যায়, তাদের হচ্ছে তারা কি করতো? প্রধানত কৃষি ও কায়িক শ্রমের মাধ্যমে তাদের কিন্তু জীবিকাটা তারা নির্বাহটা কিন্তু করে থাকতো। আচ্ছা, নেক্সট রয়েছে সপ্ত জাতি তত্ত্ব। এখানে বলেছে মেগাস্থেনিসের ভারত দর্শন, অর্থাৎ গ্রিক পর্যটক মেগাস্থেনিস সনাতন চতুর্বর্ণের পরিবর্তে পেশার ভিত্তিতে ভারতীয় সমাজকে 7টি ভাগে ভাগ করেছিলেন। অর্থাৎ এই সময় কি ছিল? যে 4টি বর্ণের অস্তিত্বের কথা জানা যায়, মূলত আমি আগের স্লাইডের মাধ্যমে বললাম। তো মেগাস্থেনিসের যে দর্শনটা রয়েছে, তিনি কি করেছিলেন? এই চতুর্বর্ণের পরিবর্তে তিনি কি করলেন? পেশার ভিত্তিতে ভারতীয় যে সমাজ রয়েছে সেই ভারতীয় সমাজকে কি করলেন? 7টি ভাগে ভাগ করেছিলেন। এবার এই 7টি ভাগ কি ছিল বা এই শ্রেণীগুলি কি ছিল? দেখো, প্রথমে ছিল দার্শনিক, দেন কৃষক, পশুপালক, কারিগর, সৈনিক, পরিদর্শক এবং মন্ত্রী। ঠিক আছে, এই 7টি শ্রেণীতে কিন্তু ভাগ ছিল। বলেছে এটি প্রমাণ করে যে তৎকালীন সমাজে মানুষের পেশাগত বিভাজন অত্যন্ত স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এই কনসেপ্টটা ছিল সপ্ত জাতি তত্ত্বের মধ্যে। নেক্সট রয়েছে হচ্ছে যে বিষয়টা, সেটা হলো নারীর সামাজিক অবস্থান। এবার যে সামাজিক সমাজ নিয়ে আলোচনা হচ্ছে বা সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে, সেখানে নারীর অবস্থান বা নারীর মর্যাদাটা থাকবে না, এটা কিন্তু হতে পারে না। একটা সমাজের ক্ষেত্রে কিন্তু নারীর মর্যাদা, নারীর অধিকার, নারীর অবস্থান, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলেছে? তুলনামূলক স্বাধীনতা।
মৌর্য সমাজের নারীরা পূর্ববর্তী যুগের তুলনায় কিছুটা বেশি স্বাধীন ছিলেন। অর্থাৎ এই মৌর্য যুগের যে আগের যে সময়টা রয়েছে, পূর্ববর্তী অর্থাৎ আগের যে বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতার বা বিভিন্ন যুগের যে সময়টা রয়েছে, সে সময় কি ছিল, নারীর মানে সেই সময় নারীর মর্যাদার থেকে কি হয় বা এই সময় নারীর মর্যাদাটা কিন্তু অনেকটা বেশি স্বাধীন ছিল। ঠিক আছে, রাজপ্রাসাদে তাদের যে অত্যন্ত দক্ষ দেহরক্ষী গুপ্তচর পরিচারিকা হিসেবে নিয়োগ করা হতো। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে নারীদের বিবাহ বিচ্ছেদ পুনর্বিবাহের অধিকারটা প্রদান করা হয়েছিল, যেটা কি হয়েছিল তৎকালীন সমাজে একটি যুগান্তকারী এবং প্রগতিশীল আর কি পদক্ষেপের মধ্যে কিন্তু ছিল। তাহলে যে সময় আগের যে সময়টা রয়েছে মৌর্য যুগের আগে, সে সময় যখন আর কি নারীদের হচ্ছে যে অনেকটা নারীদের অবনতি ঘটেছিল, নারীদের মর্যাদার হ্রাস ঘটেছিল, এই সময়টা এসে কি দেখা যায় যে আগের যুগের তুলনায় পূর্ববর্তী যুগের তুলনায় মৌর্য যুগে নারীদের অবস্থানটা যথেষ্ট ভালো ধরনের ছিল, একটু যথেষ্ট বেশি স্বাধীন ছিল। ঠিক আছে, এই সময় দেখা যাচ্ছে যে নারীরা হচ্ছে পুনর্বিবাহ করতে পারতো বা কোনো কারণের উপর ভিত্তি করে তারা বিবাহ বিচ্ছেদ করতে পারতো, তারা বিভিন্ন কাজে নিয়োগ হতে পারতো। ঠিক আছে, গুপ্তচরের কাজে নিয়োগ হতে পারতো। তাহলে অনেকটাই বলা যায় যে উন্নতি ঘটেছিল মৌর্য যুগে নারীদের অবস্থানের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো দাস প্রথা। এই দাস প্রথা নিয়ে একটা বিতর্ক এবং এটার একটা বাস্তব সম্পর্ক বলা হয়েছে, বাস্তবতা সম্পর্কে। প্রথমত আমরা দেখবো মেগাস্থেনিসের দৃষ্টিকোণ থেকে দাস প্রথা, দেন দেখবো আমরা কৌটিল্যের যে বাস্তব চিত্র রয়েছে সেখান থেকে। দেখো বলেছে গ্রিক দূত মেগাস্থেনিসের বর্ণনা অনুযায়ী প্রাচীন ভারতে কোনো দাস প্রথা ছিল না। তিনি বলেছেন ইতিহাসবিদদের ধারণা ভারতের দাসদের অবস্থা গ্রিসের মতো অত্যন্ত করুণ ছিল না বলেই তিনি সম্ভবত এমনটি করেছেন। অর্থাৎ গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে যদি বলি, সেখানে দাস ব্যবস্থাটা কিন্তু এই সময় বা অনেক আগের যে গ্রিসের দাস ব্যবস্থা সেটা অনেকটাই আর কি কঠোর ছিল। দাসদেরকে বিভিন্ন কাজে নিয়োগ করানো হতো, তাদেরকে দিয়ে মানে বাড়ির কাজ করানো হতো, কৃষি কাজ করানো হতো, তাদেরকে বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করা হতো। তো সব মিলিয়ে বলতে গেলে গ্রিসের দাসদের অবস্থা চরম দুর্দশামূলক ছিল। ঠিক আছে, চরম ওদের যে অবনতি ঘটেছিল দাস প্রথার, মানে খুব খারাপ অবস্থা ছিল দাস প্রথা। কিন্তু মেগাস্থেনিস যেহেতু বলেছেন যে প্রাচীন ভারতে, তিনি অনুমান করেছেন যে প্রাচীন ভারতে কোনো দাস প্রথা ছিল না, তো বিভিন্ন ঐতিহাসিকরা এটা ধারণা করেছেন যে হয়তো গ্রিসের মতো এত মানে যে অত্যন্ত করুণ ছিল না দাস প্রথাটা, তার জন্য হয়তো তিনি মেগাস্থেনিস এরকমটা বলেছেন যে এখানে দাস প্রথা ছিল না। এবার কৌটিল্যের বাস্তব চিত্রে কি বলেছে দেখো, অর্থশাস্ত্র এ কৌটিল্য 9 প্রকার দাসের কথা উল্লেখ করেছেন, তবে তাদের অধিকার সুরক্ষিত ছিল। দাসরা বৈধ সম্পত্তি অর্জন করতে পারত এবং নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে তারা কিন্তু দাসত্ব থেকে আর কি মুক্তও পেতে পারত। তাহলে যেমন একদিকে মেগাস্থেনিস কি বলেছেন যে এই সময় দাস প্রথা ছিল না, আবার কৌটিল্য কি বলেছেন যে এই সময় যে 9টি বা 9 প্রকার দাসের কথা তিনি উল্লেখ করেছেন। তাহলে এক্ষেত্রে কি বলা যায়, পুরোনো দিনের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে এক একজন এক এক মতামত কিন্তু দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে জীবনযাত্রা ও বিনোদন। এবার বলেছে দেখো বিনোদনের মধ্যে বা জীবনযাত্রার মধ্যে প্রথমত যে বিষয়টা ছিল পোশাক ও অলংকার। অর্থাৎ দৈনন্দিন জীবনে সুতি এবং রেশমের পোশাক পরতো, সূক্ষ্ম সোনার অলংকার ব্যাপকভাবে প্রচলিত ছিল। আর কি ছিল, খাদ্য তালিকা। খাদ্য তালিকার মধ্যে চাল, গম, তারপর হচ্ছে স্বাস্থ্যকর শাকসবজি, ফলমূল, এই সমস্ত কি ছিল সে সময় মানুষের প্রধান এবং বলা চলে যে পুষ্টিকর খাদ্যের মধ্যে ছিল, পুষ্টিকর আহার। তারপর হচ্ছে বিনোদনের মধ্যে কি ছিল, দেখো অবসর সময় অর্থাৎ ফ্রি টাইমে তারা কি করতো, তারা রথ দৌড় করতো, পশুর লড়াই, পাশা খেলা, তারপরে নাট্যাভিনয়, এই সমস্ত কি ছিল তাদের বিনোদনের কিন্তু একটা প্রধান মাধ্যমের মধ্যে ছিল। ঠিক আছে, এছাড়াও সেখানে বলা যায় যে সেই সময় শিক্ষা ব্যবস্থা কেমন ধরনের ছিল। শিক্ষা ব্যবস্থা দেখো মূলত জ্ঞানের প্রসার অর্থাৎ তক্ষশিলা, বারাণসী, উজ্জয়িনী, এগুলো কি ছিল মৌর্য যুগের সবচেয়ে বিখ্যাত এবং সমৃদ্ধ কিছু আর কি যে শিক্ষা কেন্দ্র ছিল। এবং এই কেন্দ্রগুলিতে দর্শন, চিকিৎসাবিদ্যা, অর্থনীতি, রাজনীতি এবং সমসাময়িক বিজ্ঞানের মতো যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলিরও কিন্তু অধ্যয়ন এখানে করানো হতো। সুশৃঙ্খল সমাজ গঠনে শিক্ষার এই ভূমিকাটা ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিষয়গুলো যে রয়েছে, যেমন সেখানে বর্ণপ্রথা, সেখানে সপ্তাঙ্গ তত্ত্ব, সেখানের নারীর মর্যাদা, সেখানের যে খাদ্যাভাস, বিনোদন, পোশাক পরিচ্ছদ, তাদের জীবনযাত্রা, এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে বলা চলে যে মৌর্য যুগের যে সামাজিক অবস্থাটা ছিল সেটা কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল। ঠিক আছে, সেখানে নারীর যে অধিকার বা তাদের অবস্থানটাও একটু তাদের স্বাধীনতা ছিল অনেকটাই, তারা আগের থেকে অনেকটাই বেশি স্বাধীন আর কি ছিল এই সময়। উপসংহারে কি বলা যায় দেখো, এই মৌর্য সমাজ ছিল সুশৃঙ্খল, বৈচিত্র্যময় এবং উন্নত। ঠিক আছে, এই মৌর্য যুগের যে সমাজটা ছিল সেটা যথেষ্ট উন্নত মানের ছিল আগের যুগ বা আগের
সময়ের তুলনায়। ঠিক আছে, এই যুগ প্রাচীন ভারতের সামাজিক কাঠামোকে একটা নতুন রূপ দিয়েছিল এবং মজবুত ভিত্তি প্রদান করেছিল, যার প্রভাব কি করেছিল পরবর্তী ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু একটা সুস্পষ্ট প্রভাব কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে এই যে মৌর্য যুগের যে এই যে সামাজিক অবস্থা রয়েছে, এটা নিয়ে কিন্তু সংক্ষেপে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, চলো আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।